শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে নবম দশম গণিত 2026 এর পাঠ্য বই অনুসারে অধ্যায় 2 হতে অনুশীলনী 2.2 এর 10 নং প্রশ্ন নিয়ে এখন আলোচনা শুরু করব এবং আমরা বেশ কয়েকটি প্রশ্ন আলোচনা আজকে করব। তো দেখো 10 নং প্রশ্নে রয়েছে একটি ফাংশন যেখানে বলেছে f of x is equal 2x plus 1 divided 2x minus 1। যদি এটা হয় f of x সমান, তবে আমাদের এই যে এই রাশিটির মান কি করতে হবে, নির্ণয় করতে হবে। আমরা দেখব এটা কিভাবে নির্ণয় করতে হয়। তো আমরা শুরুতেই কি করব, যেহেতু আমাদের f of x রাশিটি দেওয়া আছে, এখান থেকে আমরা f of 1/x স্কয়ার এর মান নির্ণয় করে নিব। কেন এটা নির্ণয় করব? কারণ আমাদের যে রাশিটির মান নির্ণয় করতে হবে এখানে f of 1/x স্কয়ার রয়েছে। তাহলে এই যে x এর পরিবর্তে আমরা এখানে কি বসাচ্ছি, 1/x স্কয়ার। তাহলে এই রাশিটিতে যেখানে বা এই ফাংশনটিতে যেখানে x রয়েছে তার পরিবর্তে লিখব আমরা 1/x স্কয়ার। তাহলে 2 এর সাথে x ছিল, লিখব 2 × 1/x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2 × 1/x স্কয়ার মাইনাস 1। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এরকম হবে 2/x স্কয়ার গুণ করলাম প্লাস 1, নিচেই হবে 2/x স্কয়ার মাইনাস 1। তাহলে এখনকার কাজ হলো আমাদের লসাগু করা। তাহলে লসাগু করলে কি হয় দেখো, এখানে যদি আমরা এটাকে লসাগু করি, লবেও লসাগু হবে, হরেও লসাগু হবে। লবে লসাগু হলে কত হবে, লবে হলো x স্কয়ার, তাহলে থাকবে আমাদের 2 + x স্কয়ার। আর হরেও লসাগু সেম লসাগু হবে x স্কয়ার, তাহলে এখানে থাকবে 2 - x স্কয়ার। কেন? কারণ এই যে x স্কয়ারকে x স্কয়ার দ্বারা ভাগ করে থাকে 1, 2 এর সাথে গুণ করলে হয় 2, আর 1 এর নিচেই তো 1 আছেই। 1 দিয়ে যদি আমি লসাগুকে ভাগ করি x স্কয়ারকে, তাহলে পাবো একটা x স্কয়ার, যা 1 এর সাথে গুণ হলে x স্কয়ার হয়। তাহলে এখন এটাকে আমরা কি করব, একটু সরল ভগ্নাংশে রূপান্তর করে লিখব। তাহলে 2 + x স্কয়ার ডিভাইডেড হলো x স্কয়ার। এই যে গুণ করব, গুণ করলে এটা কি হবে, x স্কয়ার উপরে যাবে আর 2 - x স্কয়ার থাকবে নিচে। তাহলে এর ফলাফলটা কি আসে দেখো, x স্কয়ার ভাগ হয়ে যায়, থাকে 2 + x স্কয়ার ডিভাইডেড 2 - x স্কয়ার। এখন যে রাশিটির মান নির্ণয় করতে হবে এই রাশিটি আমরা তুলব। এই রাশিটির মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই যে f of 1/x স্কয়ার, এই যে এইটুকুর মান আমরা পেয়েছি কি 2 + x স্কয়ার ডিভাইডেড 2 - x স্কয়ার। এর সাথে কত যোগ আছে, এর সাথে যোগ আছে 1। আবার ঠিক একইভাবে হরেও আমরা তাই লিখব, f of 1/x স্কয়ারের পরিবর্তে লিখব 2 + x স্কয়ার বাই 2 - x স্কয়ার এবং একটা কি লিখব, -1। এখন কি হবে, হরে এবং লবে দুই জায়গাতেই আমাদের লসাগু করতে হবে। দেখো লবে যদি লসাগু করি, লসাগু পাবো 2 - x স্কয়ার। তাহলে 2 - x স্কয়ার দিয়ে যদি 2 - x স্কয়ারকেই ভাগ করি তাহলে পাবো 1, যা 2 + x স্কয়ারের সাথে গুণ হয়ে 2 + x স্কয়ারই থেকে যাবে, প্লাস এই যে প্লাস, এইখানে প্লাসটা দিলাম। এবার 1 এর সাথে কিন্তু লসাগু সরাসরি গুণ হয়ে বসবে, 1 এর নিচে আছে 1, যা দিয়ে লসাগুকে ভাগ করলে 2 - x স্কয়ারই থাকবে। এটা 1 এর সাথে গুণ হলে হবে 2 - x স্কয়ার। এবার হরে লসাগু করব, হরেও লসাগু হবে 2 - x স্কয়ার। হর লবে প্রায় সেম ঘটনাই, শুধু প্লাস আর মাইনাস চিহ্ন। তাহলে এখানে মাইনাস থাকার কারণে 2 প্লাস কি হয়ে যাবে, x স্কয়ার হয়ে যাবে। লবে যে রাশিটা আছে এখানে আমরা যদি যোগ বিয়োগ করি পাবো 4/2 - x স্কয়ার, আর হরে যা রয়েছে এটাকে যোগ বিয়োগ করলে পাবো 2x স্কয়ার বাই কত, 2 - x স্কয়ার। এখন কি করব, এদেরকে সরল ভগ্নাংশে নিয়ে আসবো। দেখো গুণ করলে 2 - x স্কয়ার উপরে যাবে আর নিচে থাকবে 2x স্কয়ার। এখন দেখো যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এই যে 2 - x স্কয়ার, 2 - x স্কয়ার ভাগ হয়ে যাবে, আর 2 দিয়ে 4 কে ভাগ করলে পাবো 2, অর্থাৎ আমাদের লবে থাকবে 2, হরে থাকবে অনলি x স্কয়ার। এটি হলো আমাদের যে রাশিটির মান নির্ণয় করতে বলেছে এই সেই মান। তাহলে কি লিখব, অতএব নির্ণেয় মান 2/x স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এটাই ছিল 10 নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 11 নং প্রশ্ন নিয়ে। 11 নং প্রশ্নে একটি ফাংশন দেওয়া আছে, এটাকে g of x দিয়ে লেখা হয়েছে 1 + x স্কয়ার প্লাস x⁴ ডিভাইডেড x স্কয়ার। এখানে বলেছে এই g of x সমান এত হলে দেখাতে হবে g of 1/x স্কয়ার is equal g of x স্কয়ার। আমরা বাম পক্ষের মানটা আগে বের করি, যে অতএব g of
1/x² সমান কি রেজাল্ট আসে, যেখানে x আছে তার পরিবর্তে আমরা লিখব 1/x²। তাহলে এটা 1ই থাকবে। x² এর পরিবর্তে এইখানে লিখব 1/x² তার স্কোয়ার, অর্থাৎ আমরা x এর পরিবর্তে মানটা বসাচ্ছি, x এর পাওয়ার যা থাকবে ওটা তো আমাদের লিখতেই হবে, প্লাস এখানেও দেখো 1/x² লিখব, আর পাওয়ার যেহেতু 4 ছিল তাহলে টোটালটার পাওয়ার কত লিখব 4। হরেও তাই, হরেও লিখব 1/x² তার পাওয়ার হলো 2। এখন একটু ভালো করে লক্ষ্য করো, এখানে 1 প্লাস 1/x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার আসবে 8, 4 দুগুণে 8 হবে, এটা খেয়াল রেখো। আর হরে আসবে 1/x এর পাওয়ার 4। তাহলে হর এবং লবে এখন কি করবে, একটু আমাদের কাজ করতে হবে, যদিও হরে তেমন কাজ নেই, লবেই কাজটি রয়েছে। আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে হবে x এর পাওয়ার 8, সর্বোচ্চ পাওয়ারযুক্ত রাশিটি হবে লসাগু। আমাদের প্রথম পদে রয়েছে 1 দিয়ে যদি আমরা ভাগ করি x এর পাওয়ার 8 কে, থাকবে x এর পাওয়ার 8, তাহলে লিখব x এর পাওয়ার 8। দ্বিতীয় পদে ছিল x এর পাওয়ার 4, ভাগ করলে একটা x এর পাওয়ার 4 থাকে, এটা x এর পাওয়ার 4 1 এর সাথে গুণ হলে আমরা x এর পাওয়ার 4ই লিখব। আর লাস্ট x এর পাওয়ার 8 দিয়ে x এর পাওয়ার 8 কে ভাগ করলে থাকবে 1 এর সাথে গুণ হলে 1ই থাকবে। আর হরে যে রাশিটা রয়েছে মূলত এটার কোনো পরিবর্তন হলো না, যা রয়েছে তাই। এখন কি করব, এটাকে জাস্ট পরিবর্তন করে লিখব। দেখো কি লেখা যায়, 1 প্লাস x এর পাওয়ার 4 প্লাস x এর পাওয়ার 8, নিচে ছিল অর্থাৎ হরে ছিল x এর পাওয়ার 8, গুণ করব, গুণ করলে x এর পাওয়ার 4 উপরে যাবে, 1 নিচে আসবে। এর আউটপুটটা কি হয় দেখো, আউটপুটটা হবে এই যে x এর পাওয়ার 4 এবং x এর পাওয়ার যেটা 8 রয়েছে, এটা কাটাকাটি বলি আমরা যেটাকে, সেটা ভাগ হবে। ভাগ হলে কি থাকে, ফলাফল থাকে 1 প্লাস x এর পাওয়ার 4 প্লাস x এর পাওয়ার 8, জাস্ট নিচেরটা শুধু পরিবর্তন হয়ে x এর পাওয়ার কত আসবে, 4 আসবে। এটা হলো আমাদের g অফ 1/x² এর মান। এখন কি করব, আবার দেখো আমরা এই g অফ x² এর মানটা বের করব। g অফ x², এটা সমান এই যে একদম আমরা যে প্রথমে g অফ x লিখে রেখেছিলাম, জাস্ট এখানেই কিন্তু x এর পরিবর্তে x² বসাবো। দেখো তাহলে কি হয়, এখানে হবে এরকম 1 প্লাস এই যে x এর স্কোয়ার তার আবার স্কোয়ার প্লাস x এর স্কোয়ার তার পাওয়ার কত থাকবে 4, হরেও x² তার কি থাকবে, তার হবে স্কোয়ার। এখন দেখো কি হয়, লবে আমাদের হবে 1 প্লাস x এর পাওয়ার 4 প্লাস x এর পাওয়ার 8, আর হরে x এর পাওয়ার 4। যা দেখো এই যে আমরা g অফ 1/x² এর যে মানটি নির্ণয় করেছিলাম তার সাথে দেখো হুবহু মিলে গেছে। তাহলে আমরা এর থেকে কি পাই, এর থেকে পাই অতএব g অফ 1/x² ইজ ইকুয়াল g অফ কত, x²। তাহলে এই মানটা কিন্তু আমরা কি পেয়েছি, সত্য পেয়েছি। এটা বাম পক্ষ এবং ডান পক্ষ সত্য হয়েছে। এখানে আমরা লিখব দেখানো হলো, আমাদের দেখাতে বলেছে, আমরা লিখব দেখানো হলো। এটাই ছিল 11 নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 12 নং প্রশ্ন নিয়ে। এখানে 3টি প্রশ্ন রয়েছে একসাথে, ক খ গ দিয়ে বলেছে নিচের অন্বয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। অত্যন্ত সহজ একটা ব্যাপার। তো দেখো এখানে কতে যে অন্বয়টি রয়েছে এটা হলো 2 1, প্রথম ক্রমজোড়, দ্বিতীয় ক্রমজোড় হলো 2 2, তৃতীয়টা হলো 2 3। এই ছিল আমাদের অন্বয়টি বা আছে। এখান থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। দেখো কোনো অন্বয়ের ডোমেন বলতে আমরা সেই সেটটাকে বুঝি যেখানে এই যতগুলো ক্রমজোড় থাকবে এর প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটটাই হলো ওই অন্বয়ের ডোমেন। তাহলে এখান থেকে আমরা এরকম লিখতে পারি ডোমেন আর, মানে এই আর অন্বয়ের ডোমেন। সেটা কি হয় দেখো, প্রথম উপাদান কি কি রয়েছে, প্রথম উপাদান রয়েছে আর অন্বয়ে 2, তারপরে রয়েছে দ্বিতীয় ক্রমজোড়ে 2, তৃতীয় ক্রমজোড়েও রয়েছে 2, তিনটি 2 হলেও আমরা জাস্ট লিখব একটি 2, কারণ একই উপাদান একই রকম উপাদান থাকলে তাকে বারবার লেখার কোনো প্রয়োজন নেই, একটি লিখেই প্রকাশ করা হয়। এটাই হলো আর অন্বয়ের ডোমেন। এবং রেঞ্জ নির্ণয় করতে বলেছে, রেঞ্জ। দেখো রেঞ্জ আর, রেঞ্জ হবে কোনগুলো, রেঞ্জ হবে দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট। তাহলে দ্বিতীয় উপাদান কোনগুলো, দ্বিতীয় উপাদান হলো এই যে 1
এই যে 2 আর এই হলো 3, অর্থাৎ 1 2 এবং 3 তিনটাই ভিন্ন উপাদান, তাই আমরা তিনটি উপাদানে লিখে দিব 1 2 এবং 3। এটাই হলো আর অন্যয়ের রেঞ্জ। এখন আমরা খ নংটা নিয়ে দেখব। খ নং প্রশ্নে কি রয়েছে দেখো। খ নংয়ে যে অন্যয়টি রয়েছে সেটা হলো এস, এটা হলো -2 4 -1 1 0 0 1 1 এবং লাস্ট হলো 2 4। এই হলো এস অন্যয়ের সদস্য ক্রমজোড়গুলো। এখান থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। অতএব ডোম এসই হলো ডোমেন এস। প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদানটি রয়েছে -2, দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদানটি হলো -1, তৃতীয় ক্রমজোড়ের প্রথম উপাদানটি হলো 0, চতুর্থ ক্রমজোড়ের প্রথম উপাদানটি 1, পঞ্চম ক্রমজোড়ের প্রথম উপাদানটি হলো 2। তাহলে এই সবগুলো ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো মিলে যে সেটটি গঠিত হলো এটাই হলো এই এস অন্যয়ের ডোমেন। এখন কি করব, রেঞ্জ নির্ণয়। রেঞ্জ এস। দেখো এবার দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট। দ্বিতীয় উপাদান, প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানটা হলো 4, দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানটা হলো 1, তৃতীয় ক্রমজোড়টাই হলো 0, চতুর্থটায় 1, আমরা একবার নিয়েছি 1 আর লিখব না, এবং লাস্ট যে ক্রমজোড়টা রয়েছে এটার শেষ উপাদানটাও অর্থাৎ দ্বিতীয় উপাদানটি হলো 4, যা একবার লিখে ফেলেছি, তাহলে ওটাও আর নেওয়া যাবে না। তাহলে রেঞ্জ এস হবে কি কি উপাদান, 4 1 এবং 0। এবার দেখো গ নং প্রশ্ন। গ নংয়ে আমাদের রয়েছে এফ অন্যয়। এই এফ ইজ ইকুয়াল রয়েছে হাফ 0 1 1 1 -1 5/2 2 এবং 5/2 -2। এই হলো অন্যয়ের ক্রমজোড়গুলো। এখানে ডোম এফ বা ডোমেন এফ কি হবে দেখো। ডোম এফ সমান আসবে হাফ, অর্থাৎ প্রথম ক্রমজোড়ে রয়েছে হাফ প্রথম উপাদান, দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান 1, তৃতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান 1 আমরা একবারই লিখব, এবং চতুর্থ ক্রমজোড়ের প্রথম উপাদান 5/2, পঞ্চম ক্রমজোড়ের প্রথম উপাদান 5/2, জাস্ট একবার করে নিলাম। এটাই হলো এফ অন্যয়ের ডোমেন। এবং রেঞ্জ এফ, অর্থাৎ এই এফ অন্যয়ের রেঞ্জ কি হবে। রেঞ্জ হলো দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট। প্রথম ক্রমজোড়ে 0, দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান 1, তৃতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান -1, চতুর্থ ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান 2 এবং পঞ্চম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান হলো -2। অর্থাৎ সবগুলো ক্রমজোড় থেকে একটি করে উপাদান আমরা পেয়েছি, 5টি উপাদান পেয়েছি এই রেঞ্জ এফ এ। তাহলে এটি হলো এফ অন্যয়ের রেঞ্জ। এখন আলোচনা করব 13 নং প্রশ্ন নিয়ে। নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এই 13 নং প্রশ্নে দুইটা রয়েছে, এরকম আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে অন্যয়গুলোকে এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে ক নং প্রশ্নে যেটা অন্যয়টি বর্ণনা করা আছে, আর ইজ ইকুয়াল এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং শর্ত রয়েছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল কত হবে 1। এবং এখানে এ সেটটা কি দেওয়া আছে, এ সেটের উপাদান দেখো দেওয়া আছে -2 -1 0 1 এবং 2। তাহলে কি করব আমরা এখন এই যে সম্পর্কটি দেওয়া আছে সম্পর্ক থেকে এক্স এবং ওয়াইয়ের মানগুলো আমরা নির্ণয় করি। দেখো কেমন হয়। প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য, তাহলে এখানে আমরা কি লিখলাম, এক্স বিলংস টু এর জন্য। কেন লিখলাম, কারণ দেখো এই যে অন্যয়ের যে ক্রোমোজোরগুলো তৈরি হবে এই ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান রয়েছে এক্স। তাহলে এক্সকে আমরা কি করব, এক্সকে এ সেট থেকে নেব এবং এক্স এর মানের জন্য ওয়াইয়ের যে মানটা পাবো সেটা দেখবো আবার এ সেটের মধ্যে আছে কিনা। যে মানগুলো এ সেটের মধ্যে থাকবে সেই মানগুলোই কি করতে হবে, আমাদের এই অন্যয়ের জন্য গ্রহণযোগ্য মান হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে লিখছি কিরকম, প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 1, বা এখান থেকে লিখতে পারবো ওয়াই ইজ ইকুয়াল 1 মাইনাস এক্স এর মান নির্ণয় করি। দেখো এখানে লিখব এক্স এবং ওয়াই,
এক্স এর মান আমরা নিব এ সেট থেকে। এক্স এর মান যখন -2 তখন ওয়াই এর মান হবে 3। কেন? এই যে আমরা এই সম্পর্কের এইখানে এক্স এর মানটা বসিয়ে দিব। তাহলে দেখো যখন আমরা -2 বসাচ্ছি তখন ফলাফলটা এরকম হচ্ছে 1 -2। তার মানে কি পাবো? 1 + 2। এর আউটপুটটা কত পাচ্ছি? আউটপুটটা পাচ্ছি +3। তাহলে এইরকম আমরা মান নির্ণয় করলাম -2 এর জন্য। যখন এক্স এর মান হবে -1 তখন দেখো এক্ষেত্রে ওয়াই এর মান পাবো আমরা কত? 2। কেন? কারণ -1 আর একটা মাইনাস এক্স এর আগে রয়েছে, এই দুটো গুণ করলে কত হয়? +1 হয়। 1 এবং 1 যোগ হলে 2 হবে। এরপর আমরা নিব কত? 0। এই 0 কোথায় আছে? এই যে এ সেটের তৃতীয় উপাদানে আছে 0। 0 নিলে 1 থেকে 0 মাইনাস করলে পাবো আমরা 1। তারপর নিতে পারবো হলো 1। 1 নিলে কি হবে? 1 - 1 এর রেজাল্ট আসবে 0। তারপর সর্বশেষ নিব আমরা কত? 2। 2 নিলে 1 - 2, 1 থেকে 2 মাইনাস করলে পাবো -1। এখন দেখো এই যে আমরা এক্স এর মানের জন্য যে ওয়াই এর মানগুলো পেলাম, এই ওয়াই এর সবগুলো মান আবার এ সেটের মধ্যে আছে কিনা আমরা সেটা দেখব। যে মানগুলো থাকবে না সেই জোড়া, অর্থাৎ সেই মানটার জন্য যে এক্স এর মান আছে, এই টোটাল এই ক্রোমোজোরটা কি হবে? R19 থেকে বাদ হয়ে যাবে। এখন দেখো এখানে এই 3 এ সেটের উপাদান নয়, তাহলে 3 ডাজ নট বিলংস টু সেট এ। তাহলে কি হবে? তাহলে এই যে 3 যে এক্স এর মানের জন্য 3 পেয়েছিলাম -2 এর জন্য, তাহলে এই -2 3 এই ক্রোমোজোরটি কার উপাদান হবে না? আর অন্যয়ের উপাদান হবে না। কেন হলো না? আমি আবার বলছি, এখানে ওয়াই এর যে মান 3 এসেছে, এই 3 কিন্তু এ সেটের মধ্যে নেই। আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে ওয়াই কোথা থেকে আসবে? ওয়াইও হবে এর উপাদান। তাহলে 3 যেহেতু এ সেটের মধ্যে নেই, সেহেতু 3 যে মানের জন্য পেয়েছি -2, এই -2 3 মিলে যে ক্রোমোজোরটি হবে, এই ক্রোমোজোরটি আর অন্যের মধ্যে আসবে না। তাহলে আর অন্যের মধ্যে কি আসবে? দেখো, অতএব আর সমান আমরা লিখতে পারবো -1 2। এই যে -1 2 এই ক্রোমোজোর আসবে, এখানে আসবে 0 1 0 1। কেন? দেখো, কারণ এই 0 এবং 1 দুটোই কিন্তু এ সেটের মধ্যে বিদ্যমান। এরপর আসবে 1 0। 1 এবং 0 এটাও এ সেটের মধ্যে রয়েছে, এজন্য এই ক্রোমোজোরটি গ্রহণযোগ্য হবে। আরেকটি হলো 2 - 1। এই 2 এবং -1 দুটোই কিন্তু এ সেটের মধ্যে রয়েছে, এজন্য এই ক্রোমোজোরটিও আর এর সদস্য হবে। তাহলে এটাই হলো আর অন্যয়ের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ। এখন আমরা কি করব? ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। কোন অন্যয়ের? এই আর অন্যয়ের। অতএব ডোম আর অর্থাৎ ডোমেন আর, এটা হলো প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট। এখানে প্রথম উপাদান আছে, প্রথমটা আছে -1, তারপর আমরা পাচ্ছি 0 1 এবং কত? 2। এইগুলো হলো প্রথম উপাদান নিয়ে গঠিত সেট। এটাই হলো ডোমেন। এবং রেঞ্জ আর, অর্থাৎ এই যে আর অন্যয়, এই আর অন্যয়ের রেঞ্জ কি হবে? দ্বিতীয় উপাদানগুলো যে ক্রোমোজোর আছে, এই ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট। অর্থাৎ দেখো 2, প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান 2, দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান 1, তৃতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান 0 এবং চতুর্থ যে ক্রোমোজোর আছে এইটার দ্বিতীয় উপাদান -1। তাহলে এটাই হবে আর অন্যয়ের রেঞ্জ। এটি হলো 13 নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 13-র খ নং নিয়ে। দেখো এখানে এফ সেট বর্ণনা করা আছে এরকমভাবে: এফ ইজ ইকুয়াল এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু সি এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এবং যে সেটটি সি রয়েছে, এই সেটের উপাদানগুলো রয়েছে -1 0 1 2 3। এফ অন্যয় বর্ণনাকারী সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এখন কি করব? প্রত্যেক এক্স বিলংস টু সি এর জন্য ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর মান নির্ণয় করে ছক তৈরি করি। এটা হলো এক্স এবং এখানে হলো ওয়াই। এক্স এর মান যখন হবে -1 তখন ওয়াই এর মান হবে -2, কেননা আমরা এই যে এই
সম্পর্কে কি করছি, এক্স এর মান বসাচ্ছি এবং ওয়াই এর মান পাচ্ছি। এক্স এর মান এখান আসবে সি সেট থেকে, কারণ আমাদের এই অন্বয়টা তৈরি করতে হবে বা অন্বয়টিকে প্রকাশ করতে হবে সি সেটের মাধ্যম দিয়ে, অর্থাৎ সি সেটের উপাদানগুলো নিয়েই মূলত এই অন্বয়টি গঠিত হবে। তাহলে এবার এক্স এর মান লিখব 0, সি সেটের দ্বিতীয় উপাদান। এই যে দ্বিতীয় উপাদান এখানে আছে 0, প্রথম উপাদান ছিল -1। 0 লিখলে আমরা 2 সাথে 0 গুণ দিলে পাবো 0। এরপর এক্স এর মান নিব +1, তৃতীয় উপাদানটি সি সেটের, +1 নিলে ওয়াই এর মান পাবো সরাসরি 2, যেহেতু দ্বিগুণ। এরপর রয়েছে 2, এক্স এর মান নিব 2, 2 নিলে ওয়াই এর মান পাবো আমরা 4, এবং লাস্ট হলো এক্স এর মান 3 বসাবো, 3 নিলে পাবো 6। এখন দেখব ওয়াই এর যে মানগুলো হয়েছে এইগুলোর মধ্যে সবগুলো আবার সি সেটের মধ্যে আছে কিনা। যেগুলো সি সেটের মধ্যে নেই সেই উপাদানগুলো আমাদেরকে বাদ দিতে হবে। দেখো এখানে -2 সি সেটের মধ্যে নেই, তাহলে প্রথম ক্রমজোড়টি বাদ যাবে। এরপর 4 নেই, 6 নেই, তাহলে এখানে কি কি নেই আমরা একটু দেখি। এখানে -2, 4 এবং 6 এরা কার উপাদান নয়? এরা সি সেটের উপাদান নয়। তাই এদের নিয়ে যে ক্রমজোড়গুলো তৈরি হয়েছে, অর্থাৎ -1, -2, এই যে প্রথম যে ক্রমজোড়টা এটা, তারপর দেখো 4 এবং 2 মিলে যে ক্রমজোড়টা এটা 2, 4, এবং লাস্ট হলো 3 আর 6 মিলে যে ক্রমজোড়টি রয়েছে 3, 6, এই ক্রমজোড়গুলো এফ অন্বয়ের উপাদান হবে না, অর্থাৎ ডাজ নট বিলংস টু এফ। এফ এর ক্রমজোড় বা এফ এর উপাদান এরা হতে পারবে না। তাহলে এফ সমান কি হবে? এফ সমান হবে কোন কোনগুলো আমরা দেখি। রয়ে গেছে দেখো আমাদের তালিকাতে 2 জোড়া, একটা হলো 0, 0 এবং আর একটা হলো 1, 2। তাহলে এই যে 2 জোড়া ক্রমজোড়, এই 2 জোড়া ক্রমজোড় নিয়েই মূলত এফ অন্বয়টি গঠিত হবে, এবং এটাই হলো এফ অন্বয়ের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ। আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। অতএব ডোম এফ হবে, দেখো প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান 0 এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান 1, তাহলে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট, এটা হলো ডোমেন, এবং দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট, দ্বিতীয় উপাদান প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান 0 এবং দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান 2, এটাই হলো এফ অন্বয়ের রেঞ্জ। এটাই ছিল 13 এর খ নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 14 নং প্রশ্ন নিয়ে। দেখো ছক কাগজে -3, 2, 0, -5 এবং হাফ -5/6 বিন্দুগুলো স্থাপন করতে হবে। তাহলে আমরা এই যে ছক কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে নিলাম, এবং এটা হলো মূল বিন্দু, অক্ষদ্বয় যে বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রথমে রয়েছে -3, 2, তাহলে আমরা এই ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের 1 ঘর সমান 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করব। তাহলে কি করব? -3 এর জন্য আসবো আমরা বাম দিকে, মূল বিন্দু থেকে বাম দিকে 3 ঘর, এবং +2 রয়েছে সেহেতু উপরের দিকে অর্থাৎ ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাব 2 ঘর, তাহলে বিন্দুটি পাবো এইটা। এই যে দেখো ছক কাগজে এই বিন্দুটি হলো -3, 2 বিন্দু। এখন আসো 0, -5 বিন্দু। 0-র জন্য আমাদের মূল বিন্দুতেই থাকতে হয়, এবং -5 যেহেতু ওয়াই এর মান, সেহেতু নিচের দিকে অর্থাৎ ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আমাদের যেতে হবে 5 ঘর। তাহলে 5 ঘর গেলে আমরা এই বিন্দুটি পাবো, এই যে 5 ঘর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, এটা হলো 0, -5 বিন্দু। এবার আসো হাফ এবং -5, 6 বিন্দুটি। হাফের জন্য আমরা 1 ঘরের অর্ধেক যেতে পারবো, ক্ষুদ্রতম 1 ঘরের কতটুকু যেতে পারবো? অর্ধেক। এবং যেহেতু -5, 6 রয়েছে, সেহেতু -5কে আমাদের 6 দ্বারা অর্থাৎ 5কে 6 দ্বারা ভাগ করে দেখতে হবে এর রেজাল্ট কত আসে, সেই অনুসারে আমাদের মানটি বসাতে হবে। দেখো 5কে যদি আমরা 6 দিয়ে ভাগ দিই তাহলে পাবো 0.8333, এরকম মান আসতে থাকবে। তাহলে আমরা 0.8 বিবেচনা করতে পারি, 0.83। তাহলে দেখো এক্ষেত্রে তাহলে হাফের জন্য আমরা যাব হলো 1 ঘরের অর্ধেক। তাহলে 1 ঘরের অর্ধেক যে আমাদের, যেহেতু -5/6 আছে, সেহেতু ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আমরা 0.83 ঘর অর্থাৎ 1 ঘরের
এক ঘরের একদম কাছাকাছিতে যে আমরা একটা মান পাবো, এক ঘরের একদম কত কাছাকাছিতে। তাহলে দেখো এই যে এরকম জায়গাতে আমরা কি পেতে পারি, এই মানটি পেতে পারি। আমি ছক কাগজে দেখালাম, এটা ডান দিকে এক ঘরের অর্ধেক এবং নিচের দিকে অর্থাৎ ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 0.83 ঘর, মানে এক ঘরের 10 ভাগ পরিমাণ দিয়ে সামান্য একটু বেশি যেতে হবে, এবং এইটাই হলো হাফ মাইনাস 5/6 বিন্দু। এই যে এখানে যে বিন্দুটি দেখানো হয়েছে এটা। তাহলে আমরা কি করেছি, আমরা এখানে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান এক একক ধরে প্রদত্ত -3 to 0 -5 এবং হাফ মাইনাস 5/6 বিন্দুটি ছক কাগজে স্থাপন করি। বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। এটাই হলো 14 নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 15 নং প্রশ্ন নিয়ে। এখানে বলেছে ছক কাগজে 1 2 -1 1 11 7 বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। আমরা ছক কাগজে অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে নিই সর্বপ্রথমে। এই যে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ লিখে নিলাম। এখানে দেখো প্রথম বিন্দুটি হলো 1 2, আমরা এক ঘর সমান এক একক ধরবো ক্ষুদ্রতম বর্গের উভয় অক্ষের। তাহলে 1 2 জন্য বিন্দু পাবো। দেখো ডান দিকে এক ঘর এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ এখানে উপর দিকে আমরা কত ঘর যাব, 2 ঘর যাব। তাহলে এটা হবে 1 2 বিন্দু, 1 2 বিন্দু। এরপর দেখো -1 1 বাম দিকে এক ঘর এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে এক ঘর, এটা হলো -1 1 বিন্দু, এটা -1 1। এবং লাস্ট দেখো 11 7, তাহলে আমরা ডান দিকে যাব, মূলবিন্দু থেকে ডান দিকে যাব 11 ঘর এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অর্থাৎ উপর দিকে যাব আমরা 7 ঘর। এই যে এই বিন্দুটি হলো 11 7 বিন্দু। এখন কি করতে হবে, বিন্দুগুলো যোগ করে দেখতে হবে এরা একই সরলরেখায় অবস্থিত কিনা। আমরা একদম মানে শেষ বিন্দু এবং এই যে -1 1 বিন্দু, এই দুটো বিন্দুকে যোগ করব, তা যদি 1 2 বিন্দু দিয়ে যায় তাহলে বিন্দু তিনটি এক সরলরেখায় অবস্থিত হবে। দেখো আমরা -1 1 বিন্দু এবং 11 7 বিন্দুটি যোগ করছি। যোগ করার ফলে এটা যদি 1 2 বিন্দু দিয়ে যায় তাহলে বিন্দু তিনটি এক সরলরেখায় অবস্থিত হবে। দেখো -1 1 যে বিন্দুটি এবং 11 7 যে বিন্দুটি, এই বিন্দু দুটো যোগ করার ফলে যে রেখাংশটি পাওয়া গেছে এটা 1 2 বিন্দু দিয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। এখন লেখাটি লিখব এরকম, দেখো মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান এক একক ধরে 1 2 -1 1 এবং 11 7 বিন্দু তিনটি ছক কাগজে স্থাপন করি। এরপর -1 1 এবং 11 7 বিন্দু দুইটি একটি রেখাংশ দ্বারা যুক্ত করি। এই রেখাংশটি 1 2 বিন্দুগামী হলো। তাহলে প্রদত্ত বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। এটি ছিল আজকের আলোচনার শেষ প্রশ্ন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।